আসসালামু আলাইকুম। ক্লাস 7 তোমাদের মানুষের খাদ্য এই চ্যাপ্টারটা আমি পড়াচ্ছিলাম। তো প্রথমে আমরা মানুষের যে প্রধান খাদ্য উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে ভিটামিন এবং আরও কিছু খাদ্য উপাদান যেমন খনিজ মৌল, জল এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আজকে প্রথমে ভিটামিন এই খাদ্য উপাদানটা নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের যে খাদ্য উপাদানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো যেমন গুরুত্বপূর্ণ, ভিটামিন এই খাদ্য উপাদানটাও কিন্তু আমাদের শরীরে অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এদেরকে বলা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। তাহলে খাদ্য দুই রকম আমরা বলতে পারি, একটা হচ্ছে দেহ পরিপোষক আর একটা হচ্ছে দেহ সংরক্ষক। পরিপোষক মানে যে সমস্ত খাদ্য উপাদান খেলে শরীরের বৃদ্ধি, ক্ষয়পূরণ, বিকাশ সব ঠিকঠাকভাবে হয়, অর্থাৎ দেহ পরিপুষ্ট হয়, তাকে আমরা খাদ্য পরিপোষক বলা হচ্ছে, দেহ পরিপোষক বলা হচ্ছে। যেমন হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এইগুলো। আর সংরক্ষক কথাটার মানে হচ্ছে যে খাদ্য উপাদান শরীরে প্রধান কাজই হচ্ছে, এর অন্য কোনো খাদ্যগুণ নেই, কিন্তু এর কাজ হচ্ছে দেহের রোগ প্রতিরোধ করা। এর কাজও প্রতিরোধ করা, কিন্তু এর প্রধানই এটাই কাজ, দেহকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। কিন্তু কোনো রকম এই খাদ্য থেকে কোনো শক্তি বা এনার্জি বা তাপন মূল্য নেই বলতে পারো। তো এই দেহ সংরক্ষক খাদ্য হচ্ছে, এর প্রধান উদাহরণই হচ্ছে কি ভিটামিন। তাহলে যে খাদ্য উপাদান গ্রহণ করলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ হয় এবং যার অভাবে বিভিন্ন রোগ লক্ষণ দেখা যায়, তাকে আমরা বলতে পারি ভিটামিন। তো এই ভিটামিন এই খাদ্য উপাদানটার আজ থেকে প্রায় 500 বছর আগে ইউরোপের বিভিন্ন দেশে একটা খুব প্রচলিত রোগ দেখা দিল। তখন ভিটামিন আবিষ্কার হয়নি, তো সকলের একটা রোগ হতে লাগলো, যে রোগটা নাম ছিল স্কারভি। তো এই রোগটা জাহাজের নাবিক যারা ছিলেন, যারা জাহাজে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতেন, বা যে নাবিক ছিলেন যারা জাহাজ চালাতেন, তাদের মধ্যে অনেকেরই এই রোগ হলো এবং তারা মারা যেতে থাকলো। তাই জাহাজে পরবর্তীকালে তারা দেখলো যে যদি কমলা লেবু খাওয়া হয় তাহলে কিন্তু এই রোগটা সেরে যেতে লাগলো। অর্থাৎ আমরা এখন আবিষ্কৃত হয়ে গেছে বলে জানি স্কারভি হচ্ছে এক ধরনের ভিটামিন সি ঘটিত রোগ, অর্থাৎ ভিটামিন সি এর অভাবে যে রোগ হয় তাকে বলা হচ্ছে স্কারভি রোগ। অর্থাৎ এই স্কারভি রোগ কেন ভালো হচ্ছিল? কমলা লেবু। কারণ আমরা জানি ভিটামিন সি কোথায় আছে না, যে কোনো টক ফলেই আছে। তো কমলা লেবু এক ধরনের টক ফল, তো এই টক ফল খাওয়ার কারণে দেখলো তাদের এই রোগটা সেরে যেতে লাগলো। তার মানে কি? তার মানে সেই সমস্ত নাবিকদের ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হতে লাগলো এবং তারা এই রোগে অনেকে সঠিক নির্ণয় না হওয়ার জন্য, চিকিৎসা না হওয়ার জন্য অনেকে মারাও যেতে লাগলো। তো এরকম ঘটনা লক্ষ্য করে 20 শতকের গোড়ার দিকে বিজ্ঞানী কাসিমির ফাঙ্ক, নামটা মনে রাখবে, বিজ্ঞানী কাসিমির ফাঙ্ক এবং কি না হপকিন্স, এই দুজন বিজ্ঞানী সিদ্ধান্তে এলেন যে খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট ছাড়াও আরও এক ধরনের উপাদান আছে যার অভাবে কিন্তু
স্কারভি বা বেরিবেরি বা অন্যান্য রোগগুলো হচ্ছে। আর এই উপাদানটি হচ্ছে কি ভিটামিন। তার মানে এরা হচ্ছে কাশ্মীর ফাঙ্ক আর হপকিন্স ভিটামিনের আবিষ্কর্তা। তারা বললেন যে খাদ্য উপাদানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ছাড়াও আরও এক ধরনের খাদ্য উপাদান আছে যার অভাবে মেনলি রোগ লক্ষণ প্রকাশ পায়, এবং সেই উপাদানটার নাম দিলেন কি না, সেই উপাদানটার নাম হলো ভিটামিন। তো এদের এই ভিটামিনগুলো আবার দুই ধরনের হয়। ভিটামিন আমরা দেখেছি দুই ধরনের হবে, একটা হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন আর একটা হচ্ছে তেল বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন। তাহলে ভিটামিন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফ্যাট বা তেল, যা বলবো ফ্যাট বা তেলে দ্রাব্য ভিটামিন বা দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ এরা আমাদের শরীরে যে ফ্যাট আছে বা চর্বি আছে বলতে পারো, তার মধ্যে এরা ভাসমান অবস্থায় থাকে। তার আমাদের শরীরে বুঝতে পারছো যে লিপিডেরও অনেক দরকার আছে, তাই না? তো এই তেলে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে কি ADEK, এগুলো হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন ADEK। আর যেটা জলে দ্রবণীয় ভিটামিন সেটা হচ্ছে কি বি আর সি। আবার অনেক সময় বি সি পিটাকেও ধরা হয়। তো যাই হোক, তোমাদের সিলেবাসে বি আর সি আছে, তো এই দুটোই মনে রাখবে। তো ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ADEK, আর জলে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি আর সি। এই ADEK ভিটামিনের অনেক কাজ আছে, তো সেই কাজগুলো একটা একটা করে কাজ আমি একটু বলি। ভিটামিন এ, যে সেই ভিটামিন এর কাজ হচ্ছে, ভিটামিন এ কী কাজ করে না, আমাদের চোখ, চামড়া, হাড়, দাঁত, খাদ্যনালীর গঠন ঠিক রাখতে সাহায্য করে। কি আমাদের চোখ ঠিক রাখে। আমাদের এই ভিটামিনের যে রাসায়নিক নাম সেগুলো তোমাদের নেই, এর রাসায়নিক নামই হচ্ছে রেটিনল, অর্থাৎ আমাদের রেটিনাতে কাজ করে বলে। আর এই ভিটামিনের অভাবে আমাদের রাতকানা রোগ হয়। তো ওই জন্য আমাদের চোখ, এছাড়া চামড়া, এই ভিটামিনের অভাবে চামড়া টোড স্কিন হয়ে যায়। তারপরে হাড়, দাঁত, খাদ্যনালীর গঠন এগুলো ঠিক রাখতে ভিটামিন এ সাহায্য করে। তাহলে আমরা এই ভিটামিন বলতে পারি চোখ, চামড়া, এছাড়াও দাঁত, হাড় এসব জায়গায় কাজ করে। আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এই ভিটামিন কি করে, হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে। আমাদের দেখবে শরীরে বিভিন্ন ক্যালসিয়াম তার দরকার হয় কিসের জন্য, হাড়ের জন্য, দাঁতের গঠন স্বাভাবিক রাখার জন্য। এই জন্য এর রাসায়নিক নামও হচ্ছে ক্যালসিফেরল, যেটা তোমাদের রাসায়নিক নামগুলো বইতে সিলেবাসে নেই। তোমরা 7-এ পড়ো ছোটো বলে, আরও বড় হবে যখন 9-এ আছে দেখবে এগুলো আরও বড় করে এলাবোরেট করে তখন সেগুলো পড়বে। তো যাই হোক, দাঁত, হাড়ের ওপর এরা কাজ করে ভিটামিন ডি। তার ভিটামিন ডি এর অভাব হলে হাড় এবং দাঁতের সমস্যাজনিত রোগ হবে। আর ভিটামিন ভিটামিনটা হচ্ছে আমাদের ত্বক, লোহিত রক্তকণিকা, হৃৎপিণ্ড, মস্তিষ্কের সক্রিয়তা এগুলো বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন মেয়েদের শরীরে অনেক রকম কাজ করে থাকে, বন্ধ্যা প্রতিরোধ করে থাকে, তারপরে প্রসবে সহায়তা করে থাকে ইত্যাদি। এই হরমোন কিন্তু আমাদের মহিলাদের শরীরে অনেক কাজ করে থাকে, ঠিক আছে। এছাড়াও অনিয়মিত যে ঋতুস্রাব এগুলো সব ঠিক করতে সাহায্য করে। তাহলে ত্বক, এছাড়া আমাদের কি বলতে পারি হৃৎপিণ্ড, মস্তিষ্ক এগুলোর সক্রিয়তা বজায় রাখতে সাহায্য করে। আর একটা ভিটামিন হচ্ছে কি কে, এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনান, যেগুলো তোমাদের নিয়ে আমি একবার করে বলে দিলাম। তো তাহলে ভিটামিন কে এর কাজ কি না, এর কাজ হচ্ছে আমাদের যে রক্ত, আমাদের হাত পা কেটে গেলে বা কোথাও থেকে রক্তপাত হলে কিছুক্ষণের মধ্যে আমাদের দেখেছি রক্ত জমাট বেঁধে যায়। তো এই কাটা জায়গা থেকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে এর কাজ হচ্ছে কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে ADEK এইটা হচ্ছে ফ্যাটের দ্রবণী। এর রাসায়নিক নাম বললাম রেটিনল, ডি হচ্ছে ক্যালসিফেরল, হচ্ছে
টোকোফেরল আর কি হচ্ছে ফাইলোকুইনাল। তো এইগুলো হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এবার ভিটামিন এ ডি খাবারগুলো আমরা পাবো কোথা থেকে না, বিভিন্ন ধরনের খাদ্য উপাদান। ভিটামিন কিন্তু আমাদের দেহেতে বিভিন্ন আমরা যে খাদ্য খাই, অর্থাৎ আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট জাতীয় যে সমস্ত খাদ্য খাই, সেই খাদ্য থেকেই আমাদের শরীরে ভিটামিন সংশ্লেষিত হয়। তো এই ভিটামিন এ যুক্ত খাবার কোনগুলো না, ভিটামিন এ যুক্ত খাবার হচ্ছে বিভিন্ন রঙিন ফল। মনে রাখবে, কিভাবে মনে রাখবে? রঙিন ফল ধরো পাকা আম, গাজর, বিট, টমেটো, এগুলো হচ্ছে সব ভিটামিন এর উদ্ভিজ্জ উৎস বলতে পারো, ঠিক আছে। আর প্রাণীজ উৎস বললে ডিমের কুসুম, দুধ, এগুলো হচ্ছে ভিটামিন এর। এছাড়া ভিটামিন ডি এর যে উৎসগুলো, সেগুলো হচ্ছে কি না, ভিটামিন ডি এর প্রাণীজ উৎস বেশি ভালো পাওয়া যায়, যেমন হচ্ছে বিভিন্ন সামুদ্রিক যে মাছ, কড, হাঙর, হ্যালিবাট, এই সমস্ত মাছের যকৃৎ নিঃসৃত যে তেল, সেখান থেকে ভিটামিন ডি প্রচুর পাওয়া যায়। এছাড়াও মাখন, ডিম, দুধ, এগুলো থেকেও ভিটামিন ডি পাওয়া যায়। আর ভিটামিন এ পাওয়া যায় কোথা থেকে না, আমরা বিভিন্ন ধরনের লেটুস শাক, পালং শাক, ভুট্টা, বাঁধাকপি, এগুলো থেকে ভিটামিন ই পেতে পারি। এছাড়াও কাজু বাদাম থেকে পাই। আর ভিটামিন ই এর প্রাণীজ উৎস তুমি বলতে পারো দুধ, ডিমের কুসুম, এগুলো থেকেও আমরা ভিটামিন ই পাই। আর হচ্ছে কি না, ভিটামিন কে এর উৎস হচ্ছে কি না, যেমন হচ্ছে মটরশুঁটি, বাঁধাকপি, পালং শাক, ব্রোকলি, এগুলো হচ্ছে ভিটামিন কে এর উদ্ভিজ্জ উৎস। এছাড়াও প্রাণীজ হচ্ছে দুধ, মাখন, ঠিক আছে, ডিম, এগুলো হচ্ছে সব তোমার ভিটামিন কে এর উৎস। তাহলে দুধ, ডিম, এগুলো মোটামুটি সবেতেই কমন আছে। তো এই ধরনের খাদ্য উপাদানগুলো আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন থাকা উচিত, কারণ এই ধরনের খাদ্য উপাদানের অভাবে কিন্তু আমাদের শরীরে ভিটামিনের অভাবজনিত অনেক রকম রোগ দেখা দিতে পারে। তো তার কারণে আমরা বিভিন্ন সমস্যায় ভুগতে পারি। যেমন এর অভাবে যে রোগ হয়, যেটা আমরা বলছিলাম এক্ষুনি, এর অভাবে কি হয় না, রাত্রে দেখতে কষ্ট হয় বললাম। তা এর অভাবে কি হয়, রাতে দেখতে কষ্ট হয়, যেটাকে আমরা বলি রাতকানা ডিজিজ, রাতকানা রোগ। মানে কি, আমি বললাম ভিটামিন ই এর রাসায়নিক নাম রেটিনল, আমাদের রেটিনার ওপর কাজ করে। অর্থাৎ রেটিনাতে যে সমস্ত চোখ দেখার জন্য যে কোষগুলো আছে, রড কোষ, কোন কোষ, এগুলোকে এই সঠিক রাখে। তো এটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমরা দিনের উজ্জ্বল আলোতে দেখতে পাবো, কিন্তু রাতের কম আলোতে দেখতে পাবো না। এই ধরনের রোগকে বলা হচ্ছে রাতকানা রোগ। তাই রাতকানা রোগ হয় কেন? ভিটামিন এর অভাবে হয়। এছাড়া দেখো, আমাদের যদি মেরুদণ্ডের হাড় বেঁকে যায় বা মেরুদণ্ড বেঁকে যায়, এই রোগটা হয় কিসের জন্য? কারণ দাঁত আর হাড়ের বা দাঁত ভেঙে যাওয়া, এই ধরনের রোগগুলো হয় ভিটামিন ডি এর অভাবে। তাহলে ভিটামিন ডি এর অভাবে কি হয়, হাড় বাঁকা, মেরুদণ্ড বাঁকা, এই ধরনের অনেক রোগ হতে পারে। আর ক্ষতস্থান থেকে রক্ত সহজে জমাট বাঁধে না। তাহলে রক্ত জমাট বাঁধা সম্পর্কিত যে সমস্যা, জমাট বাঁধে না এই ভিটামিন কে এর অভাবে। বুঝতে পারছি ভিটামিনগুলো কত গুরুত্বপূর্ণ। যদি ভিটামিন কে আমাদের শরীরে ঠিকঠাক না থাকে, রক্ত জমাট বাঁধবে না। এছাড়াও ভিটামিন ই এর অভাবে আমাদের ত্বকে, হৃৎপিণ্ডে, মস্তিষ্কের সক্রিয়তা বিনষ্ট হতে পারে। এছাড়াও আমি বললাম ভিটামিন ই হচ্ছে মেয়েদের শরীরে অনেক রকম কাজ করে থাকে। অর্থাৎ এটা বন্ধ্যা প্রতিরোধ করে। বন্ধ্যা মানে যে সমস্ত মহিলাদের বাচ্চা উৎপাদন ক্ষমতা কমে যায়, সেই বাচ্চা উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন ই ট্যাবলেট খাওয়া হয় বা ভিটামিন ই জাতীয় খাবার খেতে হয়। তার মানে এটা বিভিন্ন ধরনের এই ধরনের রোগে ভিটামিন ই এর অভাবে হতে পারে। এবার আসছি আমরা জলে দ্রবণীয় ভিটামিন। তেলে দ্রবণীয় ভিটামিনগুলো আমরা আলোচনা করলাম। এবার আসছি জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন কী কী আছে না, ভিটামিন বি আর সি, অর্থাৎ দুটো ভিটামিন আছে। ভিটামিন সি একটু আগে তোমরা বুঝতে পেরেছো, যে দেখলে যে জাহাজের নাবিকদের যে রোগগুলো হচ্ছিল, সেটাকে আমরা বলছিলাম স্কারভি রোগ। বা এই স্কারভি রোগে, বেরি রোগে অনেক মানুষ আগে মারা যেত। তাহলে সেগুলো হতো কিসের জন্য না,
ভিটামিন বি সি এর অভাবে হতো। তাহলে এই জলে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? একটা হচ্ছে কি না ভিটামিন সি। এই ভিটামিন সি এর উৎসগুলো কি না বিভিন্ন টক ফল, একটু আগেই বলেছি, বিভিন্ন টক ফল বলতে পারো, এছাড়া অঙ্কুরিত বীজ, অর্থাৎ অঙ্কুরিত ছোলা হতে পারে, অঙ্কুরিত মটর হতে পারে, কাঁচা লঙ্কা, টমেটো, পেয়ারা, এগুলোতে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। ধনে পাতা, এগুলোতে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। আর ভিটামিন বি কমপ্লেক্স কোথা থেকে পাবো? ভিটামিন বি কমপ্লেক্স আমরা পাবো বিভিন্ন ধরনের দানা শস্য, ধান, গম, জোয়ার, বাজরা, রাগি, এই সমস্ত যে দানা শস্য যেগুলো আমরা প্রতিদিন খাই সেখান থেকে পাই, বাঁধাকপি থেকে পাই, মূলো শাক, ছোট মাছ, কাঁচা লঙ্কা, দুধ, এগুলো থেকে আমরা কি পেতে পারি? ভিটামিন বি পেতে পারি। আর এছাড়াও বিভিন্ন মাংস, দুধ, এগুলো হচ্ছে তোমার কি না প্রাণীজ উৎস। তাহলে ভিটামিন বি আর সি এদের অভাবে যে সমস্ত রোগগুলো হয় সেগুলো আমরা কি কি জানবো। ভিটামিন বি কমপ্লেক্স, ঠোঁট ফেটে যাওয়া, আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের ঠোঁট ফেটে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে ভিটামিন সি আর বি এর উৎসগুলো বুঝতে পারলাম। এগুলো আমি একটু মুছছি, তাহলে রোগগুলো দেখছি যে ভিটামিন বি সি এর অভাবে কি কি ধরনের রোগের সমস্যায় আমরা ভুগতে পারি। তাহলে ঠোঁট ফেটে যাওয়া, ঠোঁট ফাটা, এই যে ডিজিজটা, এই রোগটা হয় কেন না বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স কি বলি? ভিটামিন বি অনেকগুলো ভিটামিন বি কমপ্লেক্স নিয়ে অনেকগুলো ভিটামিন আছে, যেমন বি1, বি2, বি3, বি4, এগুলো নিয়ে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয়। আর চোখের নিচ ফ্যাকাশে হয়ে যাওয়া, এই নখ ফ্যাকাশে হয়ে যাওয়া, এগুলোও কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়। চোখের নিচ, তারপরে নখ, এগুলো সব ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ কি না একই ভিটামিন বি কমপ্লেক্স। এছাড়াও দেখো ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারভি রোগ হয়। এই কারণে কি হয় না মাড়ি থেকে রক্ত পড়ে, দাঁত পড়ে যাওয়া, মাড়ি ফুলে যাওয়া, এগুলো রোগগুলো হয়। ঠোঁটার কোনায় ঘা, এই সমস্তগুলো হয়। মাড়ি থেকে রক্ত পড়া, এটা কার অভাবে হয় না ভিটামিন সি এর অভাবে হয়। এছাড়াও স্নায়ুর দুর্বলতা, অ্যানিমিয়া, তারপরে তোমার লুজ মোশন, তারপরে স্মৃতিশক্তি চলে যাওয়া, এগুলোও কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়। তাহলে আমাদেরকে এখান থেকে অনেক রকম প্রশ্ন হবে, কোন ভিটামিনের অভাবে কী কী রোগ হয়, বা কোনো একটা রোগ তুলে দিতে পারে নিয়ে সেটা কোন ভিটামিনের অভাবে হয় সেটা আমাদেরকে, তাহলে বইতে যে সমস্ত অনেক ছক করে দেওয়া আছে দেখবে, সেই ছকগুলো প্রত্যেকটা ছক কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে অনেক রকম প্রশ্ন তোমাদের আসবে। তাহলে ভিটামিন সম্পর্কে আমরা মোটামুটি জানলাম যে ভিটামিন সাধারণত আমাদের রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে, আর এর অভাবে কি হয়? রোগ লক্ষণ প্রকাশ পায়। আর ভিটামিনগুলোর কি কি ভাগ এবং এই ভিটামিন কি কি কাজ করে, এর অভাবে কি কি রোগ হয়, সেগুলো আমরা জানলাম। এবার যে খাদ্য উপাদানটা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে কি খনিজ মৌল। দেখো আমাদের কিছু কিছু রোগ আছে যে রোগগুলো না ভিটামিনের অভাবে হয়, না দেহ পরিপোষক খাদ্য অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের অভাবে হয়। যেমন ধরো নখ চামচ আকৃতি হয়ে যাওয়া, মাঝে মধ্যে পেশিতে টান, এটা আমরা প্রায় অনুভব করি, পেশিতে টান ধরা, দেহের স্বাভাবিক রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়া, অর্থাৎ আমাদের ব্লাড প্রেশার যে আছে সেই ব্লাড প্রেশারটা কি হয় না রক্তচাপ বলা হয় সেটাকে, ওটা বেড়ে বা কমে যাওয়া, হঠাৎ হঠাৎ করে বেড়ে যাওয়া বা কমে যাওয়া,
বেড়ে বা কমে যাওয়া, এই ধরনের রোগগুলো। এছাড়াও আরও কিছু রোগ আছে, যেমন জন্মের পর অনেক শিশুকে আমরা দেখেছি টেরা হয়ে জন্মায়, মানসিক বুদ্ধি, তারপরে মানসিক বৃদ্ধি এবং বুদ্ধির প্রকাশ ঘটে না, তারপরে রক্তে শর্করার পরিমাণ ক্রমশ কি হয়, বাড়তে থাকে। এই ধরনের রোগগুলো কিন্তু খনিজ মৌলের অভাবে হয়ে থাকে। এগুলো কোনো রকম পরিপোষক বা সংরক্ষক খাদ্যের অভাবে হয় না, এগুলো হয় কিসের অভাবে না, খনিজ মৌল অভাবে। এই দরকারি খনিজ মৌলগুলো কিন্তু আমাদের শরীরে ভীষণ দরকার। সেগুলো কি কি ধরো, আমাদের খনিজ মৌলগুলো কি কি আমাদের অবশ্যই জানা দরকার। আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়োডিন, জিঙ্ক, এগুলো হচ্ছে সব। এছাড়া আরও অনেক খনিজ মৌল আছে, কয়েকটা নাম লিখলাম। আরও অনেক খনিজ মৌল আছে যেগুলো কিন্তু ভিটামিনের মতোই। এই খনিজ মৌল থেকে কোনো শক্তি পাওয়া যায় না, কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করতে ভীষণভাবে সহায়তা করে, বা এগুলোর নির্দিষ্ট খনিজ মৌলের অভাবে অনেক কিন্তু রোগ উপসর্গ দেখা দেয়। এই খনিজ মৌল আমরা পাবো কোথা থেকে? সাধারণত উদ্ভিদরা কি করে না, মাটিতে যে জল থাকে সেই জলের দ্রবীভূত যে খনিজ মৌলগুলো থাকে, আমরা জানি মাটিতে এই সমস্ত খনিজ মৌলগুলো বিভিন্ন লবণ আকারে বা এমনি দ্রবীভূত অবস্থায় থাকে, সেখান থেকে সেগুলো সংগ্রহ করে। তাহলে প্রাণীরা সেই খনিজ মৌল পাবে কি করে না, প্রাণীরা যে খাদ্য উপাদান খায়, প্রাণীরা তো উদ্ভিদের ওপরে নির্ভরশীল, কারণ একমাত্র উদ্ভিদই হচ্ছে খাদ্য উৎপাদক। তো সেই উদ্ভিদের তৈরি খাদ্য আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খেয়ে থাকি, এবং তার মাধ্যমেই আমাদের শরীরে কিন্তু খনিজ মৌলগুলো প্রবেশ করে। অর্থাৎ বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্য, প্রাণীজ খাদ্য আমরা যেগুলো খাই, তার মধ্যে থেকে আমরা এই খনিজ মৌলগুলো শরীরে প্রবেশ করাতে পারি। এবং এই খনিজ মৌলগুলো আমাদের বিভিন্ন রকম কাজ করে থাকে। যেমন একটা দুটো খনিজ মৌলের কাজ আমি বলছি। যেমন ধরো সোডিয়াম। আমাদের দেহে যে জলের প্রয়োজন, আমাদের দেহে 70% কিন্তু জলের ভীষণ প্রয়োজন শরীরে। তো এই জলের যে মাপ বা আমাদের জলের যে পরিমাণ, সেই পরিমাণটাকে ঠিক রাখতে সাহায্য করে কে? জলের পরিমাণ নির্দিষ্ট রাখা, অর্থাৎ ব্যালেন্স রাখা, খুব বেশি না হয়ে যাওয়া আবার কম না হয়ে যাওয়া, এটা কিন্তু করে থাকে কে? সোডিয়াম। আমি শর্ট ফর্মে লিখলাম, সোডিয়াম মানে হচ্ছে এটা। তো এটাকে বলা হচ্ছে সোডিয়াম। এই সোডিয়াম এই কাজটা করে থাকে। এছাড়াও আমাদের যে পেশিতে টান ধরে, অর্থাৎ পেশির সংকোচনকে স্বাভাবিক রাখতে সাহায্য করে কে? ক্যালসিয়াম। পেশির সংকোচন যদি স্বাভাবিক না থাকে, তাহলে আমাদের যে কাজগুলো আমরা করতে পারবো না। আমরা জানি আমাদের প্রত্যেকটা যে আমাদের 206টা হাড় আছে, সেখানে বিভিন্ন ধরনের পেশি থাকে। সেই পেশিগুলো কি করে থাকে, আমাদের হাত পা এবং আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সংকোচন প্রসারণ করে আমাদেরকে স্বাভাবিক কাজ করতে সহায়তা করে। তো এই পেশি সংকোচন নির্দিষ্ট রাখা বা পেশি সংকোচনকে স্বাভাবিক রাখতে সাহায্য করে কে? ক্যালসিয়াম। পেশি সংকোচন স্বাভাবিক রাখে কে? না, ক্যালসিয়াম। ঠিক আছে। এছাড়াও আরও অনেক কাজ আছে। যেমন ক্যালসিয়ামের একটা অন্যতম কাজ হচ্ছে, আমরা যেমন ভিটামিন কে পড়লাম যে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, তো ঠিক একইভাবে কোনো কাটা জায়গায় রক্ত বেরোতে শুরু করলে কিন্তু সেই রক্ত পাত বন্ধ হতে সাহায্য করে কে? ক্যালসিয়াম, এই খনিজ মৌল। তোমরা যখন বড় হয়ে আরও উঁচু ক্লাসে পড়বে এই রক্ততঞ্চনের যে পদ্ধতি, তখন দেখবে ক্যালসিয়াম একটা অন্যতম উপাদান রক্ততঞ্চন পদ্ধতির। এছাড়াও আয়রন, আমাদের শরীরে আয়রন তো ভীষণ পরিমাণে দরকার হয়, কারণ এই আয়রনের কাজ হচ্ছে কি? অক্সিজেনকে পরিবহন করা। দেখো, প্রতিটা কোষে কোষে যদি অক্সিজেন পরিবাহিত না হয়, তাহলে কিন্তু আমরা যে খাদ্য খাই, সেই খাদ্য
ভেঙে কিন্তু শক্তি বা এনার্জি কোনোটাতেই কনভার্ট হবে না। তাহলে খেয়ে কোনো লাভ নেই, আমরা খাই কেন? শক্তি পাওয়ার জন্য। তো সেই শক্তি পেতে গেলে আয়রন আমাদের শরীরে দরকার। কারণ আয়রন কি করে না, এই আয়রন আমাদের বিভিন্ন কলাকোষে অক্সিজেনকে পরিবহন করে এবং অক্সিজেন পরিবহন করে আমাদের কোষে কোষে অক্সিজেনের যে ঘাটতি সেটাকে মিটিয়ে দেয়। এছাড়াও ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এরা আমাদের হাড় দাঁতের গঠন ঠিক রাখে। আয়োডিন আমাদের মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে। এই আয়োডিনের অভাবে কিন্তু যদি গর্ভাবস্থায় আয়োডিনের অভাব ঘটে কোনো মানুষের, তাহলে বাচ্চা কিন্তু ট্যাড়া হয়, মানসিক বৃদ্ধি ঠিক হয় না এবং জড়বুদ্ধি সম্পন্ন হয়, এই ধরনের প্রবলেমগুলো হয়। তাহলে আয়োডিন আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে দরকার। আয়োডিন আমাদের বুদ্ধি বাড়াতে সাহায্য করে। এছাড়াও জিঙ্ক, এটা মস্তিষ্কের যে গঠন, রক্তে শর্করার পরিমাণ বাড়াতে সাহায্য করে। তো এগুলো আমাদের বিভিন্ন খাদ্য উপাদান থেকে আমরা পাবো। তাহলে এই সমস্ত খাদ্য উপাদান যেগুলো আমি নাম করলাম, যারা খাও না তারা কিন্তু প্রতিদিন খাবে। কারণ এই ধরনের খাদ্য উপাদান না খেলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ হবে এবং সেখান থেকে আমরা বিভিন্নভাবে ভুগতে থাকবো। তো এই রোগ সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করা উচিত? বিভিন্ন ধরনের খাদ্য উপাদান গ্রহণ করা উচিত। বিশেষত সবুজ শাকসবজি বেশি বেশি করে খেতে হবে। যে ধরনের শাকসবজিতে আমরা দেখো ভিটামিন পাবো, খনিজ মৌল পাবো, যেগুলো আমাদের শরীরের সঠিক গঠন করতে সাহায্য করবে, তাই না? শুধুমাত্র ফাস্ট ফুড খেলে বা বাইরের জাঙ্ক ফুড খেলে, প্যাকেটজাত খাবার খেলে কিন্তু আমরা এই সমস্ত উপাদানগুলো আমাদের শরীরের প্রবেশ ঘটাতে পারবো না, যার ফলে আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ হবে। যেমন ক্যালসিয়াম, ফসফরাস এগুলো পেতে গেলে আমাদেরকে দুধ খেতে হবে, ডিম খেতে হবে, চিংড়ি মাছ খেতে হবে, পাকা পেঁপে, পটল এই ধরনের আর এসব বিভিন্ন সবুজ শাকসবজি খেতে হবে। এবং সিজনে যে ফলগুলো বা সবজিগুলো পাওয়া যায় ঋতুভিত্তিক যেগুলো, অর্থাৎ যখন যে কালের যে ফল, যে কালের যে সবজি, সেগুলো সব পরিমিত পরিমাণে আমাদের খাদ্য তালিকায় থাকা দরকার। এছাড়াও আমরা আয়রন কোথা থেকে পাবো? আয়রন বললাম একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমরা বিভিন্ন লিভার থেকে পেতে পারি। লিভার মানে ধরো মেটে যেটাকে বলা হয়, যেটা আমরা বিভিন্ন প্রাণীজাত যে মেটে আছে সেখান থেকে পেতে পারি। চিংড়ি মাছ থেকে পেতে পারি, আমলকি, শসা, চিচিঙ্গে এইগুলো থেকে আমরা সোডিয়াম পেতে পারি, আয়রন পেতে পারি। এছাড়াও আমরা আয়োডিন কোথা থেকে পাবো? আয়োডিন আমরা বিভিন্ন ছোটো মাছ, যেগুলো বড় মাছ ছাড়াও যে সমস্ত মাছগুলো ছোট হয় সেই মাছের মধ্যে অনেক খনিজ মৌল থাকে, আয়োডিন থাকে। এছাড়াও আমরা আয়োডিন পাবো নুন থেকে বা লবণ থেকে। লবণ যেমন অতিরিক্ত পরিমাণে দরকার নেই, তেমনি কিন্তু পরিমিত পরিমাণে লবণ আমাদের শরীরে দরকার। কারণ আমরা যে লবণ খাই সেই লবণের মধ্যে থাকে কি? আয়োডিন। এই আয়োডাইড লবণ যখন কিনবে তখন দেখে নেবে লবণের গায়ে, প্যাকেটের গায়ে লেখা আছে কিনা আয়োডাইড লবণ। আয়োডাইড যে লবণ, সেই লবণই কিন্তু আমাদের শরীরে আয়োডিনের ঘাটতি পূরণ করতে পারে। আর এই আয়োডিন আমাদের শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বুদ্ধি বিকাশ ঘটাতে, মানসিক শারীরিক সব কিছু বুদ্ধির বিকাশ ঘটাতে আয়োডিন সাহায্য করে। এছাড়াও জিঙ্ক বা ধরো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো বিভিন্ন ধরনের সবুজ যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো থেকে আমরা পেতে পারি। এবার এই খনিজ মৌলগুলোর অভাবে কি কি রোগ হয় দেখো। সোডিয়াম থেকে কি হয় না, আমরা বললাম যে খনিজ মৌল রক্তচাপ বেড়ে যাওয়া, কমে যাওয়া সাহায্য করে। সোডিয়ামের যদি অভাব ঘটে তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ হবে, অর্থাৎ হাই ব্লাড প্রেশার হবে। এগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। তাহলে উচ্চ রক্তচাপ মানে যেটাকে আমরা বলছি হাই ব্লাড প্রেশার, অর্থাৎ কার অভাবে হবে? এটা সোডিয়ামের অভাবে হয় উচ্চ রক্তচাপ। এছাড়া অ্যানিমিয়া বা রক্তাল্পতা, বুঝতেই পারছো, আয়রনের অভাবে হবে, চামচ নখ আকৃতির হয়ে যাবে। তার মানে অ্যানিমিয়া কার অভাবে হয়? আয়রনের অভাবে হয়, ঠিক আছে? কারণ এই আয়রন কি করে? আমাদের হিমোগ্লোবিনের একটা উপাদান হচ্ছে আয়রন। হিম আর গ্লোবিন এই দুটো নিয়ে গঠিত হয়। তো এই আয়রন আমাদের লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে, আর এর অভাব ঘটলে লোহিত রক্তকণা গঠিত হবে না, আর তার ফলে আমাদের
রক্তের পরিমাণ কমে যাবে শরীরে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেবে। এছাড়া আয়োডিনের অভাবে, হ্যাঁ আমি তোমাদের বলতে ভুলে গেছি, আয়োডিনের অভাবে একটা গুরুত্বপূর্ণ রোগ হয় যেটাকে বলা হচ্ছে কি গয়টার বা গলগণ্ড, যা বলবে। আয়োডিনের অভাবে হচ্ছে গলগণ্ড বা গয়টার। দেখবে অনেক ব্যক্তির গলা হঠাৎ করে দেখবে ফুলে গেছে, একটা টিউমারের মতো অবস্থান, কিছু একটা অবস্থিত রয়েছে। তো এই রোগটাকে বলা হচ্ছে গলগণ্ড রোগ বা গয়টা রোগ। এটা কিন্তু আয়োডাইড লবণ যদি আমাদের শরীরে বা আয়োডিন যদি সঠিক পরিমাণে না থাকে, এই রোগটা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তো আয়োডিন আমাদের আয়োডিন কিন্তু শরীরে ঠিকভাবে প্রয়োজন। এছাড়াও বারবার হাড় ভেঙে যাওয়া, হাড় বেঁকে যাওয়া, হাড়ে যে হাড়ে ফুটো হয়ে যাওয়া অর্থাৎ অস্টিওপোরোসিস, এগুলো হয়ে যাওয়া ক্যালসিয়াম ফসফরাস এগুলো থেকে হয়। কারণ ক্যালসিয়াম আমরা জানি হাড়ের গঠনে সাহায্য করে। এছাড়া রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া, জিঙ্ক থেকে রক্তে শর্করার পরিমাণ কমে যায়। তাহলে আমরা আজকে বিভিন্ন খনিজ মৌলগুলো সম্পর্কে, ভিটামিন সম্পর্কে এগুলো জানলাম। তো এগুলো তোমরা ভালো করে বই থেকে পড়বে, বিভিন্ন ছক আকারে দেওয়া আছে দেখবে বইয়ে, এগুলো প্রত্যেকে রেডি করবে।